এর মধ্যে লন্ডনে আওয়ামী লীগের এক ভার্চুয়াল সমাবেশে দেখা মিলেছে বেশ কয়েকজন মন্ত্রী এমপি সচিবের। নিউ টাউন থেকে 4 জনকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের নেতা সহ নেতাকর্মী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। গ্রেপ্তারকৃতরা অন্যরা হলে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং সাবেক এক মন্ত্রী পরিষদ সচিবকেও। বাংলাদেশের সঙ্গে এবং ভারতের যে সম্পর্ক, এটি কি অনিবার্য যুদ্ধের দিকে এগুচ্ছে? আওয়ামী লীগের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইন্ডিয়াতে, দাদাবাবুদের দেশে। কি জন্য জানেন? এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। 5 আগস্ট দেশ ছাড়ার জন্য মাত্র 45 মিনিট সময় পেয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অল্প সময়ের এই নোটিসে দেশ ছাড়ার সময় দলের নেতাকর্মীদের কোনো বার্তাই দিয়ে যেতে পারেনি তিনি। ফলে বাঘা বাঘা অনেক নেতা দেশ ছাড়ার আগেই আটক হন। আবার অনেক নেতা সুযোগ বুঝে পাড়ি দেন বিদেশে। তবে আটক হওয়া নেতাদের বাইরে থাকা এমপি মন্ত্রীরা কে কোথায় আছেন তা জানা যায়নি এতদিন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন সেই তথ্যও নেই কারো হাতে। এর মধ্যে লন্ডনে আওয়ামী লীগের এক ভার্চুয়াল সমাবেশে দেখা মিলেছে বেশ কয়েকজন মন্ত্রী এমপি সচিবের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়ার সময় আটক হয়েছেন জুনায়েদ আহমেদ পলক সহ ডজনেরও বেশি এমপি মন্ত্রী। গ্রেপ্তার এড়াতে হাওয়া হয়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক সহ বাঘা বাঘা সব এমপি মন্ত্রীরা। এর মধ্যে বিভিন্ন সময় ভারত এমনকি দুবাইতেও দেখা মেলে কয়েকজন এমপি মন্ত্রীর। এর মধ্যে কলকাতায় দেখা মেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। এমনকি ভারত এবং দুবাইতে পৃথক সময়ে শামীম ওসমানের দেখা মিলেছে। এবার লন্ডনে আওয়ামী লীগের এক ভার্চুয়াল সমাবেশে দেখা মিলল কয়েকজন এমপি মন্ত্রীর। এর মধ্যে সামনের সারিতেই দেখা যায় সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে। এছাড়াও দেখা মেলে সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের। এর বাইরে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত সহ আরও যেসব সাবেক মন্ত্রী এমপি ছিলেন তাদের অবস্থান এখনো জানা যায়নি। তারা দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন সেই সম্পর্কে কোনো তথ্যই মিলছে না। 5 আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা করা হয় আবু সাইদ মুগ্ধ সহ শত শত মানুষকে। এসব হত্যা মামলায় আসামি আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ দলটির শীর্ষ নেতাকর্মীরা। যেটুকু তথ্য আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে মেঘালয়ের শিলং পুলিশ গতকাল অর্থাৎ রোববার নিউ টাউন থেকে 4 জনকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের নেতা সহ নেতাকর্মী। রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে সিলেটের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ 4 দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ। আর গ্রেপ্তারকৃতরা অন্যরা হলেন সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সদস্য জুয়েল। গতকাল যেহেতু রবিবার ছিল এবং রবিবারে আমাদের স্পেশাল কোর্ট হয় 1 ঘন্টা, 1টা থেকে 2টোর মধ্যে স্পেশাল কোর্ট হয়, তো সেই ক্ষেত্রে এখানে কোর্টে নিয়ে এসে পরপরই এখান থেকে নিয়ে যাওয়া হয় তাদের মেঘালয় শিলংয়ে। আমাদের ট্রানজিট রিমান্ডের প্রভিশন আছে, কিন্তু ট্রানজিট রিমান্ডের ক্ষেত্রে যে প্রভিশনটা আছে সেটা হচ্ছে কি, আপনি যদি উইদিন 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে আপনার আদালতে অর্থাৎ মেঘালয় শিলং আদালতে যদি আপনি উপস্থিত করতে পারেন তাহলে ট্রানজিট রিমান্ড অ্যালাউ না করিয়েও আপনি নিয়ে যেতে পারেন আসামিদেরকে। সেক্ষেত্রে যেহেতু গতকাল রোববার ছিল, সুতরাং একটা প্রতিবন্ধকতা ছিল, সেই কারণে তাদেরকে ট্রানজিট রিমান্ড এখান থেকে অ্যালাউ না করে সরাসরি মেঘালয় শিলং পুলিশ তাদেরকে নিয়ে গেছে শিলংয়ে এবং তারা অবশ্যই 24 ঘন্টার মধ্যে সেখানে স্থানীয় আদালতে প্রোডাকশন করবে। তাদের বিরুদ্ধে যে প্রাথমিকভাবে যেটুকু অনুমান করা হচ্ছে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে এবং তারা ধর্ষণের মামলার সঙ্গে যুক্ত ছিল এবং দীর্ঘদিন ধরে কলকাতা ধরে গোপন জায়গা ছিল। শিলং পুলিশ আসায় এবং স্থানীয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাদের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করে এবং গতকালই তাদেরকে মেঘালয় নিয়ে যায়। 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। এরপর থেকে তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট বন্ধ করা হয়েছিল, আপনাদের খেয়াল আছে তো, যেন কোনো এমপি মন্ত্রী বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে। তো কয়েক ঘন্টা পরে আবার সেটা খুলে দেওয়া হলো। এরপর আমরা দেখলাম ঢাকাতে আমাদের যে শাহজালাল এয়ারপোর্টে আছে সেখানে পলক থেকে শুরু করে অনেকে আটক হলেন। আবার আমরা শুনছিলাম যে আরাফাতও আটক হয়েছেন, পরবর্তী সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। যাই হোক, তো এই যে দীর্ঘ সময়ের মধ্যে আমরা আরেকটা তথ্য শুনলাম, ওই ঘটনার পর আমাদের সেনাপ্রধান বলছিলেন যে ক্যান্টনমেন্টে প্রায় 600+ মানুষ আশ্রয় নিয়েছেন। তো তারা কারা? তারা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে কানেক্টেড এমপি মন্ত্রী বা প্রশাসনের বিভিন্ন উচ্চ পর্যায়ে থাকা বা আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন বাহিনীর যারা আছেন তারা, যাদের জীবন রিস্কে ছিল। এখন এই 600 মানুষ আসলে কোথায়? গতকালকে হাসপাত প্রশ্ন করতেছিল যে মানুষগুলো কোথায় গেছে। তবে এদের কিছু যে যুক্তরাজ্যে গেছে, কিছু যে বাংলাদেশ ছেড়ে পালাই গেছে, এটা কিন্তু আজকে আমরা একটা আই উইটনেস বা এভিডেন্স হিসাবে সামনে চলে এলো। দর্শক, গতকালকে ছিল ঐতিহাসিক 8ই ডিসেম্বর, আমাদের জন্য ঐতিহাসিক না, আওয়ামী লীগের জন্য। 5ই আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতো নিজেদের নেতা কর্মীদের নিয়ে বিশাল একটা সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এটা ফিজিক্যালি কোনো প্রোগ্রাম ছিল না, ভারতে বসেই প্রযুক্তির সহায়তা ভার্চুয়ালি যে প্রোগ্রামগুলো আমরা এতদিন দেখছি, তারেক রহমান বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দিতেন, এখনো দিচ্ছেন, ওই স্টাইলই ভারত থেকে যুক্তরাজ্যে তিনি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন। বিকেলে ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভ্যানু হলে দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল সমাবেশ করেছেন শেখ হাসিনা। সেখানেই সেই সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং সাবেক এক মন্ত্রী পরিষদ সচিবকেও উপস্থিত থাকতে দেখা গেছে।
যাদের দেখা গেছে তারা হলেন সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। তো সেখানে যে প্রোগ্রামটা ছিল, প্রোগ্রামের মেইন এথিক্স বা ইস্যুটা ছিল যে আপনার এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে বা আওয়ামী লীগের আগামী দিনগুলোতে কি করণীয় সেই বিষয়ে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করেছেন। আর এটা নিয়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অথবা আরও যে বিভিন্ন পেজগুলো আছে, আইডিগুলো আছে, সেখান থেকে এটা সম্পর্কে বেশ কিছু বক্তব্য বা ফুটেজ জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। তো সেখানে তিনি বরাবরের মতনই ক্ষমতায় থাকাকালীন যেমন ডক্টর ইউনূসের প্রতিদিন 3 বার পদ্মায় টুস করে চুবানোর চেষ্টা করতেন, ওরকম কিছু বক্তব্য ছিল। এর পাশাপাশি সরকার পতনের পেছনে কিভাবে একটা পরিকল্পনা করা হয়েছে এগুলো নিয়েও দলীয় নেতাকর্মীদেরকে তিনি ব্রিফ করেছেন। আওয়ামী লীগের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইন্ডিয়াতে, দাদাবাবুদের দেশে। কি জন্য জানেন? লুচ্চামি করার জন্য। সি 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 এত মানে অল্প কয়েকদিন আগে দেশ থেকে দৌড়ানি খেয়ে পালাইছিস, মানে আল্লাহ ভয় কর যে দেশ ছেড়ে চলে গেছিস, পরিবার ছাড়া চলে গেছিস, এত বড় ক্ষমতা, এত বড় মানে রাজমহল ছেড়ে চলে গেছিস। হ্যাঁ, আজকে কোথায় তোরা? কিছু সময় একটা দেশে আশ্রয় নিছিস, ঠান্ডা ভাবে থাক। তোরা কি বাংলাদেশ মনে করছিস? বাংলাদেশ মনে করছিস যা করে বেড়াচ্ছিস লুচ্চামি পাতলামি, ওইখানে সেটা করবি। ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করছে। চিন্তা করেন, তার ভিতর ছোটখাটো কোনো আওয়ামী লীগ নেতা না, কিন্তু আওয়ামী লীগের নেতা হচ্ছে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিলেট মহানগর যুবলীগের সভাপতির ভিতরে আছে। 4 জনকে গ্রেপ্তার করে, 2 জন। চিন্তা করা যায়? হ্যাঁ, তোর নেতাকে মেয়েরা বাংলাদেশে পালাই করে তোরা মানে মজামাস্তি করে নিয়ে ব্যস্ত আছিস। যদিও এটা ধর্ষণ ছিল না, হয়তো টাকা পয়সা নিয়ে একটু হয়েছে, মানে সমস্যা হয়েছে, মামলা করে দিয়েছে সে মেয়ে আর কি। তোর বাংলাদেশে তোদের নেতা কর্মীরা, তোদের অনুসারীরা পালাই বেড়াইতেছে বনে জঙ্গলে, চায়ের বাগান, এদিকে দিকে মানে পালাই বেড়াইতে, শীতের ভিতরে শীত চলে আসছে, আর তোরা ছিল মানে ইন্ডিয়াতে গিয়ে মজামাস্তি নিয়ে ব্যস্ত আছিস। কি বলবো, এই যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছিস না, ওদেরকে বলি, দেখ গতকালকে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছে সিলেট মানে লন্ডনে, ওইখানে একজন মন্ত্রী ছিল, প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তো ওনার একজন খুব কাছের লোকের সাথে আমি কথা বললাম, বললো দেখেন না লিডারের কি অবস্থা, ইয়াং হয়ে গেছে লিডার। চিন্তা করছে লিডার ইয়াং হয়েছে কেন? লিডার ইয়াং হয়েছে এই জন্য যে লন্ডনে আছে আর আমার এসে আছে। ভাই ওরা দিন শেষে ভালোই আছে, ওরা দিন শেষে ভালো আছে। বিপদে পড়ছিস তোরা যারা সিঙ্গারা খাওয়া নেতা ছিলি, 50 টাকা নেতা, একটা সিঙ্গারা 7 আপ খাওয়া নেতা, তারা বিপদে পড়ছিস। তোদের বিপদ শেষ হবে না, আবার নিজেদের বিপদ নিজেরা ডেকে আনিস, বিদেশে মনে তারা উস্কানি দিচ্ছে, তোরা বাংলাদেশে কি করতেছিস? এই যে প্রচার চালাচ্ছিস। এটাতে কি রেজাল্ট কি হবে? দিন শেষে আশেপাশের লোকজনের দ্বারা অপমানিত, লাঞ্ছিত, এই পুলিশ দাঁড়াবে, হ্যান্ড করবে, ত্যান করবে, এটাই জিনিসটা মজামাস্তি করতে গ্রেপ্তার হয়েছে। লজ্জা থাকা দরকার আছে ভাই, যে একটা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে অন্য একটা দেশে আশ্রয় নিচ্ছে, সেখানে তাদের লুচ্চামি করতে হবে। লুচ্চামি ফাতলামি যারা তাদের চলে না, তারা এগুলো ছাড়া কি বা করবে? বলে তারা তো বাংলাদেশ থেকে অন্য দেশে গেছে মানে ঘুরতে, তারা মনে করছে এটা আমরা একটা ভ্যাকেশন আসছি। তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, দেশের মানুষের টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে গেছে, সেখানে তারা মনে করতেছে আমরা তো আরামে এসে আসি, একটা ভ্যাকেশনে আসছি, আবার বাংলাদেশের নেত্রী যাবো, বাংলাদেশে চলে যাবো। তোরা যে পরিমাণ টাকা পয়সা নিয়ে গেছে, এই কয়েক মানে আজীবন বসে খেলেও ফুরাবে না, এত পরিমাণ টাকা পয়সা নিয়ে গেছে। তোদেরকে একটা মেসেজ দিই, তোরা যাদেরকে সাপোর্ট করিস তারা আসলে মানুষের কাতারে পড়ে না। এই আওয়ামী লীগ ভালো মানুষ করতে পারে না। আর এর থেকে বর্তমান দলের দুঃসময়, যেখানে নেতা কর্মীরা পালা বেড়াইতেছে আর তাদের মানে যারা নেতারা হচ্ছে বিদেশে গিয়ে মজামাস্তি করতে যাচ্ছে, আর এই মজামাস্তি করতে গ্রেপ্তার হইতেছে, এর থেকে লজ্জা কিছু হইতে পারে না। দর্শক, বাংলাদেশের সঙ্গে এবং ভারতের যে সম্পর্ক, এটি কি অনিবার্য যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ভারত জলস্থলে অন্তরিক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, নাকি বাংলাদেশের সঙ্গে আসলে এটার সম্পর্ক স্থাপন করার জন্য শেখ হাসিনাকে ঢাল হিসেবে ব্যবহার করে মূলত ইউনূস সরকার এবং আগামীতে যারা আসবে তাদের সঙ্গে একটি কৌশলগত সম্পর্ক স্থাপনের জন্য ভারত প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এই বিষয়গুলি মূলত আজকে আলোচনা করব। এখন ভারতীয় পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ভীষণ রকম তারা বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়েছে, এবং সেই অপপ্রচারের প্রেক্ষাপটে কলকাতাতে এবং আমাদের যে 7 সিস্টারগুলো রয়েছে, সেই 7 সিস্টারের ভারতীয় যারা জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে প্রবল বাংলাদেশ বিরোধী মনোভাব ইতিমধ্যে কিন্তু জাগ্রত হয়েছে। আমাদের দেশে ভারত বিরোধী মনোভাব সবসময় ছিল, কিন্তু ভারতে কিন্তু বাংলাদেশ সম্পর্কে ওরকম নেতিবাচক চিন্তা ছিল না। যারা ভারতের ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তারা উন্নাসিক অহংকার করতেন যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে, আমরা স্বাধীনতা না দিলে ভারত স্বাধীনতা না দিলে বাংলাদেশ পেতেন, এই ধরনের কথাবার্তা এলিট যারা রয়েছেন তারা বলতেন। কিন্তু আমজনতা যারা রয়েছেন তারা বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র মনে করতেন। আর কলকাতা, আগরতলা থেকে শুরু করে শিলিগুড়ি, বাংলাদেশের যে সীমান্ত সংলগ্ন যে সকল রাষ্ট্র রয়েছে সেখানকার বেশিরভাগ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি প্রায় সবাই বাংলাদেশের ব্যাপারে একেবারে রীতিমতো বন্ধু ভাবাপন্ন। আমি নিজেকে সেটা দেখে এসেছি। কিন্তু এই গত কয়েকদিনের অপপ্রচারের ফলে এখন কি হচ্ছে, বাংলাদেশের নাম ভারতের যারা জনগণ তারা শুনতে পারে না। এবং যেগুলো আমরা দেখলাম যে সকল বাংলাদেশি পর্যটক ভারতে ছিলেন, কলকাতাতে ছিলেন, আগরতলাতে ছিলেন, করিমগঞ্জে ছিলেন, তারা বাংলাদেশে এসেছেন এবং নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তারা যেটি বলেছেন সেটি হলো যে তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে। থানা করেছে, পুলিশ করেছে, বিজিবি করেছে, তাদেরকে হোটেলে থাকতে দেওয়া হয়নি। এমনকি ওখানকার যারা অটো রিক্সা চালক তারাও মানে মারধর করার মতো একটা অবস্থা বাংলাদেশিদেরকে দেখে। তো এটা ভারতে আসলে কখনো ছিল না, এগুলো ভারতের দিক। আর আমাদের দিকে যেটা হলো সেটা হলো যে আমরা সবসময় ভারত বিরোধী ছিলাম, প্রচন্ড ভারত বিরোধী ছিলাম, কিন্তু আমাদের সেই ঘৃণাটা, ভারত বিরোধী যে ঘৃণাটা, সেটা এখন রীতিমতো জিহাদে পরিণত হয়েছে। এবং আমাদের দেশের জনগণ এই মুহূর্তে পারলে সে যার হাতে যা কিছু আছে, কোদাল, খুন্তা, কুড়াল, এগুলো নিয়ে দরকার নিজের জীবন দিয়ে দেবে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এটা কিন্তু আলাদা, কিন্তু ভারতের যে বিরোধিতা এটা একটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট। তো দুটো ভিন্ন আঙ্গিক থেকে দুই ধরনের রসায়ন তৈরি করছে। আমি শুধু ভারত বিরোধিতা নিয়ে কথা বলছি। এখন বাংলাদেশের যারা লোকজন তারা মনে প্রাণে ভারতের সঙ্গে একটা সিরিয়াস একটা সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে, যে এরা ভালো না, এদের সাথে সম্পর্ক রাখা যায় না, এর সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক করা ভালো, তারপরে অন্য যে কোনো বিশ্বের যে কোনো দেশের সাথে আমরা দরকার না খেয়ে থাকবো, পেঁয়াজ খাবো, মরিচ খাবো না, আদা খাবো না, রসুন খাবো না, কিন্তু আমরা ভারতের সাথে এখন সম্পর্ক রাখতে চাই না। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বলেন যে আমাকে টাকা দেন,
আপনাদের যার যা কিছু আছে টাকা দেন, আমি ভারতের চারিদিক থেকে মানে সীমান্ত দেয়াল তৈরি করে দেবো, বাংলাদেশের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া না, একেবারে দেয়াল তৈরি করে দেবো, এবং সেই চীনের মহাপ্রাচীরের মতো দেয়াল তৈরি হবে আপনাদের টাকায়, যাতে করে কোনোদিন বিএসএফ একটা সিঙ্গেল লোক আসতে না পারে। এবং আমরা কোনো সীমান্ত রাখবো না, চারিদিক থেকে পুরো বাংলাদেশ একেবারে একদিকে বঙ্গোপসাগর বাদ দিয়ে পুরো বাংলাদেশটা আমরা সেই চায়নার গ্রেট ওয়ালের মতো ওয়াল তৈরি করবো। আমরা ভারতের আগ্রাসন মুক্ত একটা বাংলাদেশ চাই। বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই ঘোষণা দেন, ওনার এই যত দুর্বলতা আছে, ওনাকে নিয়ে যত সমালোচনা হচ্ছে সব নিচে পড়ে যাবে। এবং আমাদের মা বোনেরা নিজে দাঁড়ান যে আমি দাঁড়িয়ে থেকে দান গ্রহণ করবো, দাঁড়িয়ে থেকে দান গ্রহণ করবো যমুনার সামনে। আপনি গিয়ে দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গ্রাম থেকে এসে যে যার মতো 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা থেকে শুরু করে একেবারে সোনাগোনা পর্যন্ত এখানে ওয়াল নির্মাণের জন্য দিয়ে যাবেন। এই হলো বাংলাদেশের বর্তমান মানসিক অবস্থা। এখন এই পার্টটা এখানে রাখেন, দ্বিতীয় পার্টে যাই, যেটা পরিণতি কি হতে পারে। ভারতও যে কোনো মূল্য চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটা ছোটখাটো যুদ্ধ লাগুক, সেটা সার্জিক্যাল স্ট্রাইক হোক অথবা যাকে বলা হয় একটা মেজর কোনো স্ট্রাইক হোক। এই কারণে ওদের হাত পা খুব নিষ্পিস করছে এবং ওদের মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে, তারপর শেষে ওদের সেনাবাহিনীর মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে, বিজেপির মধ্যে বিএসএফ এর মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে, এটা অনেকটা দস্যু বীরাপ্পনের কাহিনী, যেটা এখন ইদানিং একটা সিনেমা হয়েছে পুষ্পা। তো দস্যু বীরাপ্পন তামিলনাড়ু এবং কর্ণাটক এই 2 জেলা মানে 2 প্রদেশ কে কেন্দ্র করে যে বিরাট চম্বল বা বিরাট যে বনভূমি, এই বনভূমির সর্বকালের সেরা দস্যু, এই দস্যুর নাম হলো বীরাপ্পন। তো বীরাপ্পন বলতে গেলে অলমোস্ট 30 বছর পুরো ভারতীয় সরকারকে তছনছ করে ছেড়ে দিয়েছে, তামিলনাড়ু সরকারকে, কর্ণাটক সরকারকে তছনছ করে ছেড়ে দিয়েছে। সেই বীরাপ্পনকে হত্যা করার জন্য, তারপর শেষে তাকে ধরার জন্য যেভাবে ভারতের সব মানুষ এবং সৈন্যবাহিনী ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক এখন এই মুহূর্তে ভারতের মিডিয়ার এই গত কয়েকদিনের আগস্টের পর থেকে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত ক্রমাগত তারা যে অপপ্রচার চালিয়েছে, অপপ্রচারের কারণে কি বলবো, পুরো ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে সবার মধ্যে এই একটা যুদ্ধ দেখেই ভাব এসেছে। এবং তারা চলচ্চিত্রে যেভাবে ভারতীয় সেনাবাহিনীকে দেখায়, বিএসএফকে দেখায়, ভারতের সামরিক শক্তি নিয়ে যেভাবে অহংকার করে, সেখানে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে যদি ভারতীয় কর্তৃপক্ষ কোনো রকম শক্তি না দেখায়, তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতে মোদী সরকার বিপদে পড়বেন। এরকম একটা পরিস্থিতি মিডিয়া তৈরি করে ফেলেছে, যেটি এখন মোদী সরকার বুঝতে পেরেছে, প্রথম দিকে বুঝতে পারেনি, এবং বুঝতে পারার কারণে তারা কিন্তু মিডিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আবার অনেকদিকে যেটি হলো সেটি হলো যে ভারত যেটি করেছে, সেখানে তারা সীমান্তে সৈন্য সমাবেশ করেছে, বেশ কিছু গোলাবারুদ এনেছে, বফোর্স কামান এনেছে, তারপরে আরো অনেক কিছু যেটাকে ইনসার্জেন্সি বলা হয়, এগুলো চালানোর জন্য যা যা দরকার সবকিছু তারা বেশ কয়েকটা সীমান্তে কাজগুলো করেছে। এটার উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ কিন্তু বসে নেই, বাংলাদেশ কিন্তু এখানে ব্যবস্থা নিয়েছে। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই মুহূর্তে ভারতের সঙ্গে যদি আমাদের যুদ্ধ হয়, তাহলে যে ফ্রন্টে যুদ্ধ হবে, এটাকে ভারতের বলা হয় ভারতের ইস্টার্ন ফ্রন্ট। তো ইস্টার্ন ফ্রন্টে যে যুদ্ধ, সেই যুদ্ধ রসদ গোলাবারুদ যেগুলো ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে এবং নর্দার্ন ফ্রন্ট থেকে তাদেরকে আনতে হবে। তো ওয়েস্টার্ন ফ্রন্ট, নর্দার্ন ফ্রন্ট হলো পাকিস্তানের সাথে। তো ইস্টার্ন যে রিজনটা রয়েছে, পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে, এগুলো সবই দুর্বল। এখানে গেরিলারা আছে, ভারত বিরোধী গেরিলারা আছে, তারা স্বাধীনতা চায় এবং এদের যারা জনগণ তারা সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে সহযোগিতা করবে না। তো যার জন্য ইস্টার্ন কমান্ড যেটা আছে, ইস্টার্ন কমান্ড নিয়ে মূলত বাংলাদেশের সাথে স্থল যুদ্ধে তারা কিছুতেই পাবে না। বিকজ এখানে স্থল যুদ্ধ হওয়া মানে বাংলাদেশের সিলেট, কুমিল্লা, যেখানে রয়েছে আমাদের সীমান্ত, সব জায়গাতে লক্ষ লক্ষ বাংলাদেশি সীমান্ত পাড়ি দিয়ে যে যার মতো ভারতে ঢুকে পড়বে, এটা সেনাবাহিনী ফেলতে পারবে না। যদি যুদ্ধ পারে শুধুমাত্র আমাদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, কিন্তু ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করবে না, কিন্তু বাংলাদেশের জনগণ ভারতে ঢুকে যাবে। এবং এইরকম একটা পরিবেশ পরিস্থিতি যে তৈরি হবে, এটা কিন্তু মমতা ব্যানার্জি বলছে যে বাংলাদেশের বিষয়টি নিয়ে তারপর করা যাবে না। এই কারণ হলো বাংলাদেশ আগুন লাগে তাহলে উড়িষ্যা রক্ষা পাবে না, ঝাড়খণ্ড রক্ষা পাবে না, মমতা ব্যানার্জি কিন্তু একটা বলেছেন। তো এই কারণে কি হলো, বাংলাদেশের মিলিটারি এই জিনিসটা বুঝে এবং তারাও সেখানে সৈন্য সমাবেশ করেছে। ভারতীয় পত্রপত্রিকা যেটি এসেছে সেগুলো বাংলাদেশের হাতে খুব অত্যাধুনিক ড্রোন রয়েছে, যে তুরস্ক থেকে আনা হয়েছে, 6টা না 8টার মতো ড্রোন আছে। এবং এই ড্রোনগুলো দিয়ে অতি সম্প্রতি আজারবাইজান এবং আরেকটা রাষ্ট্র আমি মনে আসছে না, সেখানে তারা যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরে যে ছোট রাষ্ট্রটি, তারা এই ড্রোন দিয়ে, মানে বাংলাদেশের হাতে যে ড্রোন আছে সেই ড্রোন দিয়ে ছোট রাষ্ট্রটি, যারা কোনোদিন বড় রাষ্ট্রের সাথে পারেনি, তো তারা জয়লাভ করেছে। তো কাজে এই যে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ যে ড্রোন হামলা চালায়, 6টা ড্রোন দিয়ে হামলা চালায়, এই এন্টি ড্রোন মিসাইল যেটা দরকার, এই প্রযুক্তি ভারতের হাতে এখন তাদের আছে, কিন্তু এই ড্রোনের জন্য না। এটা 28,000 থেকে 30,000 ফুট উঁচু পর্যন্ত উঠতে পারে তুরস্কের এই ড্রোন। এবং এই ড্রোন পুরো ইউক্রেন যুদ্ধের হিসাব পাল্টে দিয়েছে। এবং ইরানের হাতে এই ড্রোন থাকার কারণে ইরানকে যেমন ভয় পায় ইসরায়েল, কাজে এই ড্রোন বাংলাদেশের হাতে আছে। এবং এই ড্রোন আর অনেক ড্রোন আছে পাকিস্তানের হাতে। এবং পাকিস্তানের সাথে যেটা ভারতীয় পত্রপত্রিকা প্রচার করছে, যদি সম্প্রতি পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সামরিক চুক্তি হয়েছে, যে বাংলাদেশ যদি ভারত প্রতি আক্রমণ হয় তাহলে পাকিস্তান সাহায্য করবে। তো সেক্ষেত্রে ওই যে ড্রোনগুলো, সেই ড্রোনগুলো যদি বাংলাদেশ আরও আসে, তাহলে এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে বাংলাদেশ বেটার পজিশনে থাকবে। বাংলাদেশ দিল্লি আক্রমণ করবে না, বাংলাদেশ ওখানে মানে ইস্টার্ন কমান্ডে যে সকল ক্যান্টনমেন্ট রয়েছে, সেখানে এই ড্রোন দিয়ে যে আক্রমণ চালাবে, সেই আক্রমণ প্রতিহত করার মতো প্রযুক্তি ভারতের হাতে নেই, এটা বলতে হবে না। এরপরে আরেকটা ব্যাপার আছে, আমাদের কিছু ফাইটার, শেখ হাসিনাকে যতই খারাপ বলে না কেন, সে চীন থেকে অনেকগুলো ফাইটার প্লেন এনেছে, MiG-29 অত্যাধুনিক জঙ্গি বিমান আমাদের আছে, MiG-29। এরপর পাকিস্তানের সাথে যে সম্পর্কের কারণে যদি আমরা F সিরিজের কিছু বিমান আমরা সহযোগিতা পেয়ে যাই, তাহলে এয়ার স্ট্রাইকে আমাদের কাছে শিশু, ভারতে যে বলে যে বিশ্বের মানে 4th বৃহত্তম বাহিনী ইত্যাদি 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 ইত্যাদি, তো এইগুলো মানে দাঁড়িয়ে লেপার করতে পারবে যে আমাদের 12 লাখ সৈন্য আছে, বাংলাদেশের 2 লাখ আছে, আমাদের সাথে কি পারবে? কিন্তু নট লাইক দ্যাট। এখানে যে ভূমি, এখানে যে মানে যাকে বলা হয় সীমান্ত, এখানে মানে কি বলবো, ইফেক্টিভ আর্মি বলতে যেটা বোঝায়, এখনো ভারতীয় আর্মির সাথে পাকিস্তান আর্মি যুদ্ধের ময়দানে
প্রমাণিতভাবে তারা দক্ষ, সেই বাহিনী বাংলাদেশে পরাজিত হয়েছে এবং 90,000 বাহিনী আত্মসমর্পণ করেছে। তো ডিসেম্বরের 2 তারিখে ভারতীয় ট্যাঙ্ক বাংলাদেশে ঢুকেছে। এর আগে সামান্য কিছু এয়ার স্ট্রাইক হয়েছে। তো কিন্তু মার্চ থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত পুরো যুদ্ধটা তো মুক্তিবাহিনী করেছে। আমাদের দেশে 3 নর্থ রাইফেল দিয়ে করেছে, এসএলআর দিয়ে করেছে, তারপর শেষে এই যে সামান্য গ্রেনেড দিয়ে করেছে, যেটা ভারত দিয়েছে, ভারত এগুলো পেয়েছে রাশিয়া থেকে। তো এগুলো অসল মাল দিয়ে করে আমরা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীকে, রাজাকারদেরকে, আলবদরকে আর শামসকে পরাজিত করেছি। তো কাজেই সেই ট্রেনিং, মানে সেই ট্রেনিং এখনো, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এখনো আছে। সেনাবাহিনীতে এখন ধরেন 2 লক্ষ আছে, কিন্তু রিটায়ার্ড আর্ম ফোর্স যদি ধরেন এদের সংখ্যা কত লাখ হবে? 10 লাখ আছে। তো এই 10 লাখ পুলিশ আর্মি যাদের সামরিক প্রশিক্ষণ রয়েছে, অস্ত্র চালাতে জানে, যেটা 1971 সালে ছিল না, এই 10 লাখ লোক যদি আরো 10 লাখ কেন 50 লাখ লোককে সামরিক ট্রেনিং দিতে চায়, যে পিস্তল চালানো, গুলি চালানো, এই জিনিসগুলো জাস্ট 15 ডেজ একটা ট্রেনিং লাগবে। 15 দিন ট্রেনিং জন্য কিন্তু 1971 সালে ভারতে যেতে হয়েছে। এখন আমাদের সেটা যেতে হবে না, অর্থাৎ আমাদের 1 কোটি প্যারামিলিটারি তৈরি করতে 15 দিন সময় লাগবে, যে 15 ডেজ সময় লাগবে। তো কাজেই বাংলাদেশের 18 কোটি মানুষ, তার সঙ্গে এই সশস্ত্র বাহিনীর 2 কোটি সদস্য, তার সাথে যদি 1 কোটি সেই সাধারণ জনতা তারা যদি অস্ত্র পায় এবং যুদ্ধের ময়দানে নামে, তাহলে এই যে ভারতীয় পত্রিকা যেটা বলছে যে বাংলাদেশ 7 সিস্টার হুমকি শুরু, এটা হুমকি না, 7 সিস্টার দখল করাটা আসলে আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। এই জন্য কি হচ্ছে, ভারত কিন্তু রাতারাতি তাদের সুর পাল্টে ফেলেছে। তারা এখন কূটনৈতিক সলিউশনের জন্য আজকে আমি যে ভিডিওটি করছি, আজকের দিনে ভারতের যে পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশে এসেছেন, আমি সাধুবাদ জানাই, যেটা একটি শান্তিপূর্ণ নিষ্পত্তি হোক। কিন্তু এটিকে কালক্ষেপণের বা কৌশলের বা বাংলাদেশের সঙ্গে চাণক্য নীতি প্রয়োগ করার জন্য যদি ভারত করে থাকে, তাহলে কিন্তু ভারতের ব্যাপারে দুর্ভোগ আছে। কারণ আমি গত রাতে ভারতের কয়েকটা মিডিয়ার যাকে বলা হয় পর্যালোচনা দেখলাম, এবং তারা ভীষণ রকম হতাশ। এই কারণে তারা যেভাবে নেচে গিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছিল, আমাদের ভয় পায়নি। এটা তাদের হতাশার প্রথম কারণ। তাদের হতাশার পরে অনেকের আতঙ্ক হচ্ছে বাংলাদেশ যদি যুদ্ধ করে তাহলে কি হবে। তখন এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো বললাম, এগুলো নিয়ে তারাই নিজেদের মধ্যে আলোচনা করছে যে হ্যাঁ, বাংলাদেশের হাতে এই মিলিটারি পাওয়ার আছে, তাদের হাতে এতগুলো কামান আছে, তাদের হাতে এই মিড রেঞ্জের মিসাইল আছে, তাদের হাতে এতগুলো ড্রোন আছে, তাদের এতগুলো ফাইটার প্লেন আছে, তাদের রাইফেলের মান এরকম, তো তাদের এরকম আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, এমনকি তাদের নৌবাহিনী এখন আগের যে কোনো সময় শক্তিশালী, নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য যথেষ্ট। কথাগুলো ভারতীয় যারা সাংবাদিক 2 দিন আগে যারা লাফালাফি করতো, তারাই দেখলাম কালকে রাতে কথা উল্টে ফেলেছে, এবং তারা ভয় পাচ্ছে যে এখন আগে যেমন ভারত যুদ্ধটা করেছিল, এখন এটা বাংলাদেশ শুরু করে কিনা। যদি বাংলাদেশ শুরু করে তাহলে তো ভারতের ইজ্জত বলতে কোনো কিছু থাকবে না, ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। তো এই যে হতাশাটা, এটা আমি গতকাল রাত থেকে দেখলাম, এবং দেখার পর আমার এত ভালো লাগলো, যখন আজকে ভিডিও করলাম। এখানে এই যে শিরোনামটা দিয়েছে, কিন্তু পুরনো শিরোনাম, মানে একটা সময় এই যে বলতো যে আমরা 2 ভাগ করবো বাংলাদেশকে, একটা হলো বাংলা স্থান হবে, তারপরে আরেকটা হবে অমুক স্থান, চট্টগ্রামকে এইভাবে চিকেন কেটে নিয়ে যাবো, ওইভাবে শিলিগুড়ি করে কেটে নিয়ে যাবো, 2 ভাগ। এখন সেই যে বাংলাদেশকে ভাগ করার, বাংলাদেশকে দখল করার, বাংলাদেশকে সিকিম বানানোর যে তাদের হুমকি ধামকি, এটা অলরেডি সার্টেন। একটা ড্রোন উড়ানো হয়েছে, খালি সীমান্তে একটা বাংলাদেশের ড্রোন উড়েছে। এটা দেখে সেই ভারতের দাদাবাবুদের সবার কণ্ঠ শুকিয়ে গেছে, তাদের ভাষা পরিবর্তন হয়ে গেছে। তারা এখন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, বাংলাদেশের সঙ্গে সমঝোতা করতে চায়, এবং ইউনূস সরকারকে তোয়াজ এবং তদবির করতে চায়, এবং যে কোনো বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, ট্রেড অ্যান্ড কমার্স যে রুটে রয়েছে সেটা চালু রাখতে চায়। তো দেখা যাক, আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। যদি ভারত নাকে খত দিয়ে সমতার ভিত্তিতে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, জনগণ টু জনগণ, রাষ্ট্র টু রাষ্ট্র, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের, এরকম ভিত্তিতে যদি সম্পর্ক স্থাপন। দর্শক, দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।